দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত বাংলাভিশনের বিশেষ আয়োজন এন মোহাম্মদ নিবেদিত পাবলিক পার্লামেন্ট অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মাহফুজুর রহমান এবং স্টুডিওতে আজকে আলোচনার জন্য উপস্থিত আছেন জনাব জোনায়েদ সাকি, প্রধান সমন্বয়কারী গণসংহতি আন্দোলন, আছেন অ্যাডভোকেট ফাহিমা নাসরিন, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিএনপি, আছেন ব্যারিস্টার ASM শাহরিয়ার কবির, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, এবং ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, যুগ্ম সাধারণ সম্পাদক, এবি পার্টি। আপনাদের চারজনকে স্টুডিওতে স্বাগত। সাকি ভাই, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। এই সপ্তাহে আসলে গণভোট আইনের অধ্যাদেশটা জারি হবে বলে জানা গেছে। আজকে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজন চ্যালেঞ্জিং, এবং জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন যে একই দিনে 2 ভোট হলে নির্বাচনী জেনোসাইডের শঙ্কা রয়েছে। আসলে কি কি শঙ্কা রয়েছে, আর একই দিনে যদি 2 ভোট হয় তাহলে কতটা চ্যালেঞ্জিং এটা? ধন্যবাদ। আমি সহ আলোচকদের সহ যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম। এখন এই নিয়ে তো আমরা বহুবার আলোচনা করেছি, একই বিষয়ে আবার কথা বলতে হচ্ছে। আমাদের বক্তব্য একই রকমই আছে। আমরা এটা নিয়ে ঐকমত্য কমিশনের যে আলোচনা, সেখানেও আমরা এই কথাগুলো স্পষ্ট করে বলেছি। গণভোট দিয়ে আসলে আমরা কি অর্জন করতে যাচ্ছি? গণভোটের যে উদ্দেশ্য, সেটা দুটো জিনিস অর্জন করা। একটা হচ্ছে যে জুলাই জাতীয় সনদের অনুমোদন, যেটা জনগণ অনুমোদন করবে, যে অনুমোদনে হ্যাঁ জয়যুক্ত হলে এটা পরবর্তী সংসদের জন্য একটা বাধ্যবাধকতা হিসেবে হাজির হবে। 2 নম্বর জিনিস হচ্ছে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী সংসদ কিংবা আইনসভা যাতে সংবিধানের মৌলিক সংস্কার করতে পারে, সেই ক্ষমতাটা, যেটাকে একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার কিংবা সংবিধান তৈরির ক্ষমতা কিংবা সংবিধান সংস্কারের ক্ষমতা, সেইটা জনগণের আকাঙ্ক্ষার ইচ্ছার প্রকাশ হিসাবে আগামী আইনসভাকে দেওয়া হবে। এবং সে কারণেই আগামী আইনসভা আসলে দুইটা রোল প্লে করবে। একটা হচ্ছে সংবিধান সংস্কার পরিষদ 6 মাসের জন্য, আরেকটা হচ্ছে 5 বছরের জন্য জাতীয় সংসদ। সে কারণে নামও হবে সংবিধান সংস্কার পরিষদ ও জাতীয় সংসদ নির্বাচন। এই যে প্রস্তাবনা, এই প্রস্তাবনা আসলে আমরা বহুদিন ধরে করে আসছি। এটা আমাদের আসলে বলতে পারেন যে আমাদের দীর্ঘদিনের, রাজনৈতিক দল হিসেবে আমাদের প্রতিষ্ঠার পর থেকে আমরা এটা করে আসছি। বিশেষভাবে ধরুন 23 সালের 28শে আগস্ট আমাদের যে মঞ্চের সমাবেশ ছিল, সেটা যুগপৎ আন্দোলনের একটা অংশ হিসেবে, সেখানে আমরা খুব স্পষ্ট করে বলেছি আগামী সংসদ নির্বাচন হবে সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন। কারণ এইটা যা হচ্ছে সেটা নতুন সংবিধান আমরা তৈরি করছি না, ফলে এখানে গণপরিষদ যে ধরনের নতুন সংবিধানের এখতিয়ার পায় সেটা পর্যন্ত আমরা যাচ্ছি না। কিন্তু আবার যা করছি সেটা একটা সংশোধনীর ঊর্ধ্বে, একটা সংশোধনী দিয়ে এই রকম মৌলিক সংস্কারটা আসলে করা যাবে না। ফলে বিটুইন বলা চলে। ফলে মৌলিক সংস্কার অন দি বেসিস অফ জুলাই জাতীয় সনদ, যেটার আমরা সবাই ঐক্যমত্য হয়েছিলাম, তো সেইটার ভিত্তিতে সংস্কার যখন করা হবে, সেই সংস্কারের ব্যাপারটা এরকম যদি একটা সংশোধনী হয়, তাহলে এটা আবার আদালত কর্তৃক বাতিল হয়ে যেতে পারে। তো সুতরাং জনগণ সংসদকে একটা ক্ষমতা দেবে, যেটা গণপরিষদের মধ্যে যে ক্ষমতাটা থাকে, যে কিন্তু এখানে লিমিটেড হয়ে যাচ্ছে, জুলাই জাতীয় সনদের বাইরে যেতে পারবেন না। সেইটার ভিত্তিতে আপনি মৌলিক সংস্কার করবেন, যেটা জনগণের ইচ্ছা এবং আকাঙ্ক্ষার প্রকাশ হিসেবে হবে। ফলে আদালত এটাকে আর চ্যালেঞ্জের জায়গাতে থাকবে না। 2টা ভোট একই দিনে হওয়াটাকে এখন আসেন, এই দুটো লক্ষ্য তো আমরা অর্জন করতে যাচ্ছি। এই দুটো লক্ষ্য অর্জন করতে গেলে গণভোট যদি আগেও হয়, এই 2 লক্ষ্যই অর্জন করবে, যদি পরেও হয় তাহলেও এই 2 লক্ষ্যই অর্জন করবে। গণভোটের আগে পরে কিংবা একই দিনের সাথে লক্ষ্য অর্জনের কোনো রাজনৈতিক তাৎপর্যগত পার্থক্য হচ্ছে না। সেক্ষেত্রে তাহলে জায়গাটা থাকছে হচ্ছে যে আগে হলে কি লাভ সুবিধা আর একই দিনে হলে কি লাভ সুবিধা। প্রশ্ন উঠেছিল ভোটার টার্ন আউট নিয়ে। আমরা মনে করি যে একই দিনে হলে ভোটার টার্ন আউটের প্রশ্নটা আর কাজ করবে না, কেননা জনগণের নির্বাচন নিয়ে যে আগ্রহ এবং ইত্যাদি, সেটা একটা জায়গা আছে। ফলে সেখানে এটা হবে এবং দুটো বুথে, একটা বুথে সে হানা ভোট দেবে, আর একটা বুথে সে পার্লামেন্ট নির্বাচনে ভোট দেবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনার এই যে আমরা সংস্কার প্রস্তাব, সেটা জনগণের মধ্যে ব্যাপকভাবে প্রচারিত হতে হবে। জনগণ যার ভিত্তিতে ভোট দিবেন,
সেটারও পর্যাপ্ত সময় পাওয়া যাচ্ছে কিনা। তৃতীয়ত হচ্ছে যে নির্বাচন আয়োজনের জন্য যে সময়, সেটা আসলে বাস্তবত নির্বাচন কমিশনের হাতে আছে কিনা, এবং সবশেষে যে খরচটা হবে সেই খরচটাও আসলে একই দিনে হলে একই খরচে দুইটা ভোট হয়ে যায়। ফলে এই ধরনের অনেকগুলো ফ্যাক্টরে, আরও ফ্যাক্টর বলা যায়, এই ধরনের অনেকগুলো ফ্যাক্টরের মধ্যে দিয়ে একই দিনে নির্বাচনটাকে আমরা শ্রেয় মনে করেছি। সেটা আমরা ইলেকশন মানে ঐকমত্য কমিশনেও সেটা আলোচনা করেছি, সরকারকেও জানিয়েছি, নির্বাচন কমিশনেও জানিয়েছি, এবং সরকার ইতিমধ্যে সেই বিষয়ক একটা আদেশও তাদের জারি করেছে। ফলে এইটার বিতর্কের জায়গাটা একটা অবসানও হওয়া দরকার বলে আমরা মনে করি। বরং আমরা এখন নির্বাচনের দিকে সবাই কম বেশি ঝুঁকে পড়েছেন, এবং দেশের মানুষও প্রস্তুত একটা নির্বাচন করার জন্য, এবং একটা নির্ধারিত যে সময়ে নির্বাচনের জন্য দেয়া হয়েছে রোড ম্যাপ, তার মধ্যে ইলেকশন হওয়াটাও জরুরি। কেবলমাত্র রাজনৈতিক স্থিতিশীলতা এবং উত্তরণের জন্যই নয়, আপনি যদি অর্থনৈতিক সামাজিক নানান দিকগুলো বিবেচনা করেন, সব দিক থেকে একটা নির্বাচন হওয়াটাকে আসলে জরুরি। আমি এই জায়গাটা আসবো, আবশ্যিকতা তৈরি হয়েছে, সেইটা দিকে আমাদের সবার মনোযোগ দেওয়া উচিত। আমি একটু এস এম শাহরিয়ার কবির আপনার কাছে জানতে চাই যে 2 ভোট একই দিনে হবে, সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে, তারপরেও জামাতের আমির বলছেন যে 2টি ভোট যদি একদিনে হয় তাহলে নির্বাচনে জেনোসাইডের শঙ্কা রয়েছে। আর একটা প্রশ্ন আপনার কাছে রাখতে চাই যে জামাতের আমির আজকে আরেকটা মন্তব্য করেছেন যে জামায়াত ক্ষমতায় গেলে পিআর বাস্তবায়ন করবেই। পিআরের ব্যাপারে যেখানে এখন ঐক্যমত্য তৈরি হয়নি, সেটা আসলে কিভাবে বাস্তবায়িত হবে? ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আপনার টিভি সমস্ত দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা। আমার যারা আজকে কোয়ালোচক এবং আপনি আছেন, আপনাকেও সালাম এবং শুভেচ্ছা। দেখেন, আমার সাকিব ভাই যেটা বলল যে লক্ষ্য অর্জনের দিকে গণভোট আগে বা পরে হলে কোনো পার্থক্য নাই, এটা আমি সবিনয়ের সাথে, এটা বিরোধিতা বলবো না, এই দ্বিমত পোষণ করতেছি। এবং এটাকে এই কারণে দ্বিমত পোষণ করতেছি। প্রথম কথা হলো, গণভোটটা ভাই যেটা ইন্টারপ্রিটেশন দিলেন, আমাদের কাছ থেকে অনেক সময় ইন্টারপ্রিটেশনটা, গণভোটটা কেন দরকার? ভাইও একটা জিনিস বললেন যে আমরা সংবিধান সংশোধন করতে চাই, সংবিধান পরিবর্তন করতে চাই, এই যে কাঠামোতে আছে এই কাঠামোর মধ্যে থেকে আবার এই কাঠামোর মধ্যে বাইরে যায়। তার মানে 72 সাল থেকে যে হজবরলা চলে আসতেছে, সেই কি আমরা আবার একটা হজবরলায় ঢুকবো? না। আমরা বলতেছি মানে সংবিধানের রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে বা লয়ের ছাত্র হিসাবে যতটুকু বুঝি, তাতে এই সংবিধানে এই যে পরিবর্তন, মৌলিক বেসিক স্ট্রাকচার বলা হয় যেটাকে, একটা বাড়ির যদি আপনি সব বিমগুলো ভেঙে ফেলে দেন তাহলে আর সে বাড়ির কিছু থাকে না। আপনি যদি ওয়াল একটা কেটে ফেলে দেন সেটা আলাদা কথা, কিন্তু বিম কেটে ফেলে দেন তাহলে বাড়ি থাকবে না। সো আমরা যে প্রস্তাবনা করতেছি এটা বিম কেটে ফেলে দেওয়ার মতো। সো বিম কেটে ফেলে দেওয়া মানে এই সংবিধান থাকতেছে না। এই সংশোধনী যেটা 142-তে আছে, এই 142-র আলোকে আপনি এই সংশোধন করতে পারেন না, এবং যতক্ষণ 8ম সংশোধনী আছে সংশোধনের সুযোগ নেই। তাহলে সংশোধনের যদি সুযোগ না থাকে তাহলে আপনাকে কি করতে হবে? একটা সংবিধান প্রণয়ন করতে হবে। আর পৃথিবীতে বিভিন্ন জায়গায়, সারা পৃথিবীতে অসংখ্য উদাহরণ আছে, সংবিধান প্রণয়ন করছেন বলে আগের সংবিধানের 2-4-5টা রাখা যাবে না, এ কথাটা ঠিক না। তার মানে ধরে নেন 151টার মধ্যে 84টা আপনি নতুন ঢুকাচ্ছেন, তাহলে আর সংবিধানে থাকলো 40টা। টোটাল আমাদের ইয়ার মধ্যে আছে 84টা, আর এইখানে ঐক্যমত হয়নি সেটা 30টা। সো মোরললেস যদি আপনি ক খ গ এরকম দেখেন, তাহলে অ্যাজ ফার অ্যাজ আই নো, আমি একটু দেখে নিই, তারপর জন সাকিব ভাই বলল জুলাই সনদে 84টা। সো এই 84টা আমরা যখন 151-র মধ্যে চেঞ্জ করতে যাব, তখন আর এই কনস্টিটিউশনে কিছুই থাকবে না। এখন আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের কেন উনি বললেন যে জেনোসাইড, এটা বোঝার জন্য একটু, আপনি এই একটা ভোট করতে চান, কবে ভোট করতে চান? ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে ভোট করতে চান। কিসের ভিত্তিতে করতে চান? কি সংবিধানের মধ্যে নাই? সংবিধানের মধ্যে আছে 5 বছর পর ভোট করতে হবে, তাহলে 29 সাল পর্যন্ত ওয়েট করতে হবে। আমরা সমস্ত রাজনৈতিক দল ঐক্যমত হয়েছি যে না, আমরা একটা ভোট আগামী ফেব্রুয়ারিতে করব। দ্বিতীয় কথা, গণভোটের বিধান এই সংবিধানে নাই, সেই জন্যই কথা আসছে যে এই সপ্তাহে একটা গণভোটের কি দিবেন। দেখেন, জুলাই সনদ বাস্তবায়নের ওটা কিন্তু আদেশ দিচ্ছে, অর্ডিন্যান্স দেয়নি, কিন্তু এই গণভোটের ব্যাপারে তাই কিন্তু অর্ডিন্যান্স দিতে হবে। তো এই অর্ডিন্যান্স দেওয়ার ক্ষমতা, এই অর্ডিন্যান্সটা পাস করবেন কিসের ভিত্তিতে? এই জনগণ আপনাকে সেই ম্যান্ডেটটা দিতে হবে, যে ম্যান্ডেটের লেজিটিমেসি হবে আগামী সংসদ নির্বাচন। এটা যদি আমরা বুঝতে ভুল করি, সেটাই বাংলাদেশ জামাত ইসলাম বারবার বলতেছে।
এবং লাস্টলি আমি বোধহয় 3 সপ্তাহ আগে থেকে বলতেছি, ঠিক আছে গণভোট যদি আপনি সার্বিক বিবেচনা একই দিনেও করেন, আপনাকে গণভোটের রেজাল্ট আগে পাবলিশ করতে হবে, তারপর আপনি সংসদীয় আসনের ফল প্রকাশ করবেন। কেন? আপনার কোনো কিছুর একটা লেজিটিমেসি বলে বেস না থাকলে আপনি করবেন কিভাবে? এই সরকারের বেসিসটা কি? এই জুলাই সনদ। এই ইলেকশন করবেন জুলাই সনদ। আপনি ওই গণপরিষদ বলেন আর সংবিধান সংস্কার কমিশন, ওটা বাংলায় একটা কথা ছিল, ঘোরালে লাঠি ফিরালে কোতকায়। গণপরিষদ বলেন আর সংবিধান সংস্কার দুটা সেম, লিটারাল মিনিং সেম। আপনি ওই রোমিও জুলিয়েটের মতো, আপনি গোলাপকে যে নামে ডাকেন সেটা গোলাপ সৌরভ ছড়াবে। সো গণপরিষদের যে কাজ, এই সংবিধান সংস্কার কমিশনের একই কাজ। সো এটাকে অন্যভাবে দেখার কোনো সুযোগ নেই। সো আপনি যখন গণপরিষদ করতেছেন, কিসের ভিত্তিতে করতেছেন? সব কিছুই করতেছেন এই গণভোটের ভিত্তিতে। আর আপনার সেকেন্ড ফেজের যে উত্তরটা পিআরের বিষয়, আপনি এই অর্ডারের মধ্যে দিয়েই দিচ্ছেন যে আপার হাউসে পিআর যাবে। আর বিএনপি যে কথা বলছিল, জামাত ইসলাম যে কথা বলছিল যে আমরা ইলেকশনের যে ম্যানিফেস্টো থাকবে তাতে আমরা দিব, যদি জনগণ আমাদেরকে ভোট দেয় আমরা তাহলে সেটা যে কী করবো, ইমপ্লিমেন্ট করব। সে কথাটাই উনি বলছেন যে আমাদেরকে যদি সুযোগ দেওয়া হয় আমরা এই পিআরের ইমপ্লিমেন্ট করব। এবং আজকে বাংলাদেশের বাস্তবতা, এটা আমার পার্সোনাল মতামত, একদম পার্সোনাল মতামত বলতেছি, এদেশে দুইটা যে খরচের কথা বলে ভোট করতে পারবেন না, আর আপনি দুইটা অ্যাড করতে চাচ্ছেন। এই 300 আসন 20 কোটি লোককে রিপ্রেজেন্ট করতে পারে, এটা সম্ভব। আপনি 500 আসনে বাড়িয়ে একটা হলে পিআরের পদ্ধতিতে দ্যাট উড বি মাচ মোর বেনিফিশিয়াল। আর যে টাকা চলে গেছে সেই টাকা ফিরে আনেন। আর পিআর আপনারা যদি গণভোটটা আগে চান, সেক্ষেত্রে ন্যাশনাল ইলেকশনটা আগে না কেন? সেটা ফেব্রুয়ারিতে না নিয়ে আপনি সেটা ডিসেম্বর বা নভেম্বরে করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু কথা হলো যে আপনি 3 মাস সময় দিতে হবে, সেই 3 মাস নেই। কিন্তু গণভোট, আপনার কথাটা বুঝলাম, আগে নিয়ে আসবে। গণভোট একদিন আগে দেন আর 2 দিন আগে দেন, গণভোট আগে হতে হবে। গণভোটের ভিত্তিতে আপনি লেজিটিমেসি পাচ্ছেন ইলেকশন করার, নাহলে আপনি ইলেকশনটা কোন আইনের বলে করবেন? এই প্রশ্নটা আমি একটু ফাইনাল আপনার কাছে জানতে চাই যে গণভোটটা আগে হওয়াটা কি জরুরি? 31 সেকেন্ডে জুলাই জাতীয় সনদে 84টি সংস্কার প্রস্তাব আছে, তার মধ্যে 48টি হচ্ছে সংবিধান সংশ্লিষ্ট, আর বাকিগুলো হচ্ছে সংবিধানের বাইরে বিভিন্ন প্রাতিষ্ঠানিক আইন। ফলে গণভোটে কিন্তু 84টা যাচ্ছে না, গণভোটে যাবে 48টা, কারণ গণভোটটা হয়ে সংবিধান সংস্কার সংক্রান্ত। অন্য বাকিগুলো সেগুলো অলরেডি অর্ডিন্যান্সের আকারে বাস্তবায়িত হয়ে যাবে। কিন্তু আপনার পুরো কনস্টিটিউশনটাকে চেঞ্জ করতে হচ্ছে, যেগুলো ঐক্যমত হয়। কনস্টিটিউশনের 48টি অনুচ্ছেদের মধ্যে পরিবর্তনের প্রস্তাব, খালি এটা পরিবর্তন আসছে 48টা করতে, যে আমরা দেখতে পাচ্ছি যে আপনার আরো 60-70টার মধ্যে পরিবর্তন হয়ে যাবে। কারণ তত্ত্বাবধায়ক ব্যবস্থা যেটা আছে, যেটা 52-52-র সাথে 18টা আর্টিকেল জড়িত, তা আপনি তত্ত্বাবধায়ক ব্যবস্থা যদি চেঞ্জ করেন 18টা আর্টিকেল আলাদা প্রসঙ্গ। কারণ কনস্টিটিউশনের জাতীয় সনদের ভিতরে তো তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে আসলে খুব আলোচনা হয়নি, আমি যতটুকু জানি। আমি একটু ফাইমা আপনার কাছে জানতে চাই যে গণভোট আগে হওয়াটা কি খুব জরুরি? গণভোট আগে হওয়া জি না, জরুরি নয়। সেই গণভোটের ভিত্তিতেই আপনার ন্যাশনাল ইলেকশন হবে, যেমন শাহরিয়ার কবির ভাই বলছিলেন, সেক্ষেত্রে লেজিটিমেসি পায়। ইন্টারপ্রিটেশন তো আমরা এখানে বোধহয় 3 জন লয়ার, তো সাকিব ভাইও তো আইন খুব ভালো জানেন। এটার জন্য কোনো আইনবিদ কিংবা লয়ার কিছুই হতে হয় না, কমন সেন্স যে আইনটা কি, এটা হচ্ছে কমন সেন্স। দেখেন, গণভোটের বিধানটা আমাদের সংবিধানে নেই। আওয়ামী লীগ সংবিধান থেকে এটাকে বিলুপ্ত করে দিয়েছিল। তারপরও যখন বলা হয়েছে গণভোট, বিএনপি দল হিসাবে এটা এগ্রি করেছে। কিভাবে এগ্রি করেছে? যে নির্বাচনের দিন, একই দিনে গণভোটটা হতে হবে, একই দিনে। এখানে দুটো বিষয়, একটা হচ্ছে নির্বাচন কমিশন, অন্তর্বর্তী সরকার, তাদের সক্ষমতা, নির্বাচন কমিশনের সক্ষমতা, সেই সাথে অর্থনৈতিক হাজার হাজার কোটি টাকা জনগণের যে ট্যাক্সের পয়সা, আর 84টা পয়েন্ট নিয়ে 25-30 পাতার একটা ডকুমেন্ট। এখন আমরা তো এখানে যারা লয়ার আছে, এটা আমাদের জন্যও তো কঠিন, আর এটা সাধারণ মানুষের জন্য আপনি কিভাবে কিংবা আমি কিভাবে আমরা আশা করব যে আপনার এটা খুব সহজ একটা জিনিস। সাধারণ মানুষ, কারণ সেই রকম ম্যাসিভ অ্যাওয়ারনেস তো তৈরি করা হয় নাই। তো যদি তৈরি করা হতো জনসচেতনতা সাধারণ মানুষের ভেতর, তাহলে আপনার অন্য কথা হতো। গণভোটের প্রশ্নের 4টা বিষয় বস্তু যেগুলো থাকবে, তার মধ্যে মনে করেন 1 কিংবা 1-এর বেশি, এখানে কারো দ্বিমত থাকতে পারে না, ভোটারের থাকতে পারে।
আচ্ছা, তাহলে এটা কিভাবে পরিষ্কার করবে যে সেখানে সে তার দ্বিমতের বিষয়টা কিভাবে জানাবে? একটা প্রশ্নের একটা উত্তর থাকবে, 4টা প্রশ্নের একটা উত্তর, কি হ্যাঁ অথবা না, এই তো। তাই যদি হয় তাহলে যেই সব বিষয় জুলাই সনদে আমাদের সবার সাথে ঐক্যমত যেগুলাতে হয়েছে, সেখানে সেটার ভিত্তিতে যেটা সাইন করা হয়েছে, সেখানেও তো আবার কথা আছে যে কিছু অভিযোগ এসছে যে যেটা সই করা হয়েছে আর আলাপ আলোচনা 9 মাস ধরে যেটা হয়েছে সেটা এক না। তো এই জায়গাগুলো আপনার তো আমাদের জন্য, সাধারণ মানুষের জন্য একটা কনসার্ন নিয়ে আসে। এখন জাতীয় নির্বাচনের সঙ্গে আপনার একই দিনে গণভোট আয়োজন, এই গণভোটের আয়োজনটাকে আমরা মনে করি যে এটা বেটার। একই লোকবল দিয়ে নির্বাচন কমিশন এবং একই খরচে দুটো জিনিস। এখন নির্বাচন কমিশন যে কথা বলছে সেটা তারা কিভাবে দেখবেন, এই জন্যেই আমি বলেছিলাম এখন একদিনেই তারা পারছে না, আবার আগে পিছে যদি করত তাহলে আপনি চিন্তা করেন এত বড় কর্মযজ্ঞ, এটা কিন্তু ছোট না, বিরাট বড় গণভোট আর ভোট। তো কিভাবে এটা আপনার সম্ভবত, কিভাবে আপনার এখনই তো তারা নাস্তা নাবুদ যে না এটা আমরা কিভাবে করব বুঝতে পারছি না। আর দেখেন 5 বছর পর পর ভোট, যে কথাটা শাহরিয়ার ভাই বলেছেন নির্বাচন নিয়ে, এখন 24-এর ডামি নির্বাচনটাকে ওনারা এন্ডোর্স করেন কিনা আমি ওনার কাছে এটা জানতে চাইবো, এই প্রশ্নটা আমার থাকবে। ওটা ধরে যদি হিসাব করেন তাহলে আপনি বলবেন, আর যদি মনে করেন সেটা আমি তুমি ডামি, এটা কোনো নির্বাচনের দন্তান নও, এতে ছিল না, তাহলে এটাকে সংবিধানের ওই যে দোহাই দিয়ে এটা বলা মনে হচ্ছে না যে খুব ঠিক আছে। কারণ রাতের নির্বাচন 18 আর 14 নির্বাচনটা কীরকম হয়েছিল, 153 জন বিনা ভোটের এমপি, কোনো নির্বাচন তো ভাই হয়নি। কাজেই আমরা মনে করি যে নির্বাচন এর মধ্যে যেই জিনিসগুলো গণভোটে আপনার আসবে, সেখানে সংসদে নারীর যে প্রতিনিধিত্ব বৃদ্ধি, কিংবা বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার কিংবা সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, এখানে অনেকগুলো বিচার বিভাগের স্বাধীনতা, বহু জিনিস আপনার আছে। এখন সাধারণ ভোটারদের কাছে 4টা মোটা দাগের প্রশ্ন নিয়ে এর ভেতরে অনেকগুলো আরো প্রশ্ন আছে, সেগুলো দিয়ে একটা কেবল উত্তর দিয়ে এইটা নিয়ে একটু কথা বলতে চাই। আমি আসবো আপনার কাছে, আমি একটু মিলে বা আপনার কাছে জানতে চাই যে সরকার আসলে যেখানে সিদ্ধান্ত নিল একই দিনে 2টা ভোট করার, সেক্ষেত্রে আগে বা ওই দিন এই বিতর্কটা আসলে কেন, এই বিতর্কটা উঠলো কেন, এই বিতর্কটা যৌক্তিক কিনা, আর নোট অফ ডিসেন্টের ব্যাপারে আসলে কি হবে সেটা নিয়েও তো একটা প্রশ্ন রয়েছে। জি ধন্যবাদ। এখানে একটু যদি এক্সাম্পলটা নিই, এখানে আমরা 4 জন আলোচক আছি, আমরা যদি আলোচনা চালিয়ে যাই সারা রাত চালাতে পারবো, কিন্তু আপনি এখানে আছেন রেফারির মতো, আপনি আমাদেরকে কিন্তু যে ফাইমা আপাকে বললেন যে আমরা ব্যাক করব, আমরা মীরা আপাকে একটা কোয়েশ্চেন করি। তো সরকার সেরকম কিন্তু ঐক্যমত্য কমিশনে আমরা অনেক আলোচনা করেছি, অনেক কিছু হয়েছে, তারপরে সরকার এটা একটা জবনিকা টেনেছে, বলেছে যে ঠিক আছে এই পদ্ধতিতে হবে, যে কারণে টেনেছে যে আমরা তো কোনো জায়গায় এক জায়গায় পৌঁছাতে পারি নাই। কিছু মেজর ইস্যুগুলো তো যেমন এই যেটা নিয়ে এখন আলাপ আলোচনা হচ্ছে গণভোট একদিনে কিনা, তারপরে কিভাবে হবে, নোট অফ ডিসেন্টের ব্যাপারে, যখন এটা তো বারবার বলেছে আপনারা রাজনৈতিক দলগুলো বসেন, 1 উইক 2 উইক টাইম এক্সটেন্ড করা হয়েছে, বসেও তো যখন কিছু করা হয় করতে পারিনি, তখন সরকার একটা ডিসিশন দিয়েছে। তা এখন যেটা এটা নিয়ে যদি তর্ক আমরা করতেই থাকি, আমরা আর ইলেকশনের দিকে, এখন মানুষের কিন্তু এটা একটু বুঝতে হবে, পিপলস পালস বুঝতে হবে, মানুষ ইলেকশন মুখী হয়ে গিয়েছে, মানে ইলেকশনের সব সংখ্যা দূর হয়েছে আপনি মনে করেন? সংখ্যা দূর হওয়ার থেকে বেশি কথা হলো যে আপনার জনগণ কি ইলেকশন মুখী হয়ে গিয়েছে না, আপনি জনগণের পাঁচটাকে বুঝতে হবে, ইলেকশন যেহেতু মুখী হয়ে গেছে ইলেকশনটা হইতে হবে। এখন ইলেকশন হতে হলে আপনার যেটা মানে গণভোট আগে পরে এই আলাপের মধ্যে না, যে ইলেকশনটা যেন প্রপারলি আমরা করতে পারি, কারণ আমি গণভোট আগে না এমনি ভোট পরে এগুলা নিয়ে মারামারি করে কিন্তু ভোটের মানে মাঠ যে তৈরি না সেটা নিয়ে তো কথা বলছি না। এখানে যে মানে আপনার ভোট হওয়ার জন্য যে একটা ফেয়ার প্লেইং ফিল্ড এবং মানে প্রার্থীদের সুরক্ষা, এটা তো কোনো কিছুই আমরা এনশিওর করতে পারি না এখনও নির্বাচন কমিশন। যেটা যে মুন্নি আপা বললেন যে তারা তো একটা নিয়েই হাবুডুবু খাচ্ছে, তাদের সক্ষমতা নেই। আপনি আবার এটাকে আগে পরে বলে, এটা আসলে হলো কি
এগুলি আলাপ আমার মনে হয় এগুলো থেকে বের হয়ে এসে আমাদেরকে আলাপ করতে হবে যে একটা গুড ইলেকশনের জন্য দুটাই, যেহেতু গভর্নমেন্ট বলেছে একই দিনে হবে, একই দিনে হোক, বাট এই একই দিনে একটা গুড ইলেকশন যেন জাতি পেতে পারে এবং ভায়োলেন্স ফ্রি এবং ফেয়ার ইলেকশন যেন যারা ক্যান্ডিডেটরা দাঁড়াবে ইরেসপেক্টিভ অফ তাদের কত বড় দল, কত মাসেল পাওয়ার, কত মানি পাওয়ার আছে, তারা যেন প্রত্যেকটা ক্যান্ডিডেট একটা ফেয়ার সুযোগ পেতে পারে, ওই ফিল্টার তৈরি করার জন্য আমার মনে হয় এখন সবার ওই বিতর্কে চলে যাওয়া উচিত। আমি একটু সাকিব ভাই, এখানে ফাহিমা আপা যে প্রশ্নটা করলেন যে 4টি প্রশ্নের একটা উত্তর, এইটা নিয়ে কিন্তু একটা বিতর্ক আসলে চলছেই যে 4টি প্রশ্নের একটা উত্তর আসলে দেওয়া সম্ভব কিনা। আচ্ছা দেখো, প্রথম বিষয় হচ্ছে যে এইসব বিষয় নিয়ে এত কথা আমরা ইতিমধ্যে বলে ফেলেছি, তারপরে জনগণের ভিতরে কিন্তু একটা বিভ্রান্তি আছে, যেমন ছাড়া পুনরাবৃত্তি ছাড়া এখানে আসলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে বলেছেন যে উনিও আজকে বলেছেন যে গণভোটের 4টি প্রশ্নের বিষয় শেষ দিন পর্যন্ত সাধারণ মানুষ বুঝতেই পারবে না। আমি আপনার প্রশ্নের উত্তরে আসছি। সৌভাগ্যবশত যদি বলি যে ঐকমত্য কমিশনে এখানে যে 4 জন আমরা উপস্থিত আছি তাদের মধ্যে আমি তুলনামূলকভাবে বেশি উপস্থিত ছিলাম, ফলে ঐকমত্য কমিশনে আপনি একমাত্র উপস্থিত ছিলেন না, মাঝে মধ্যে অনেকে গিয়েছেন, কিন্তু আমি বলতে চাচ্ছি যে আমি মানে মোটামুটি কনসিস্টেন্টলি পুরো জিনিসটাতে ছিলাম। ফলে ওখানকার যে খুঁটিনাটি তর্ক বিতর্ক এবং কোথায় আমরা ঐকমত্য হচ্ছি সেই বিষয়গুলো সম্পর্কে মোটামুটি একটা ধারণা আমার আছে। সেই জায়গা থেকে বলছি যে যে কারণে যে 84 আর 48-এর পার্থক্যটা তুললাম, আমি যে জিনিসটা বলতে চাইছি যে এই তর্ক কিন্তু হয়েছে, যেমন গণপরিষদের দাবি ছিল, সংশোধনীর দাবি ছিল, সংস্কার পরিষদেরও দাবি ছিল। এখন এখানে যখন গণপরিষদের দাবি আসে সেটার যে প্রবলেমসগুলো এসছে তার মধ্যে মোদ্দা কথা বলছি, উইদাউট এখন সব তর্কে তো আমি যেতে পারবো না, কত কত তর্ক হয়েছে। মোদ্দা প্রশ্নটা ছিল যে সংবিধান স্থগিত করার মতো কোনো বাস্তবতাটা নাই, এটা নিয়ে কোনো ঐকমত্য নাই। কেউ কেউ দাবি করতে পারে, যেমন ওনার বক্তব্যের মধ্যে কিংবা জামাত ইসলামের বক্তব্যের মধ্যে জেনারেলি এমনভাবে উপস্থাপন হয়েছে যে তাতে মনে হচ্ছে যে কনস্টিটিউশনকে স্থগিতই করে ফেলা হচ্ছে, অথবা কনস্টিটিউশনের ঊর্ধ্বে একটা জিনিসকে সুপ্রা হিসেবে দাঁড় করানো হচ্ছে, এইরকম প্রস্তাব কিন্তু আছে। কিন্তু একটা দলের প্রস্তাব আছে সেইটা হলো এক জিনিস, আর আমরা সবাই মিলে কোথায় এসে শেষ পর্যন্ত দাঁড়ালাম সেটা আরেক জিনিস। আমি কিন্তু ঐকমত্যের পার্টে কথা বলছি, আমি ওই দলীয় প্রস্তাবে আর ফেরত যাচ্ছি না, কারণ আমাদেরও তাহলে আবার আমাদের বক্তব্যটা তুলে ধরতে হবে, আমি সেই বিতর্কের সময়ে যাচ্ছি না। সো গণপরিষদের দাবি এক পাশে আছে, অন্যদিকে যেমন ধরেন সংশোধনীর দাবি ছিল যে এটা পার্লামেন্টে যাবে, পার্লামেন্ট এটা সংশোধনী দিয়ে পাশ করে দিবে, এতগুলো জুলাই অসুবিধা কি। কিন্তু আমরা যেটা বারবার আর্গিউ করার চেষ্টা করছিলাম যে গণপরিষদে যাওয়া মানে হচ্ছে যে আপনাকে কনস্টিটিউশন একটা নতুন করে লিখতে হবে, সেইটা এই মুহূর্তে কোনো ঐকমত্য নাই। গণপরিষদের বিষয়টি একটা নতুন সংবিধানের প্রশ্ন হিসেবে আসে, যে বিষয়টি নিয়ে সবাই ঐকমত্য আসেনি। গণপরিষদ করে সংবিধানকে আপনি ফান্ডামেন্টালি বদলানোর যে সমস্ত বিদ্যমান সংবিধান থেকে কিছু কিছু জিনিস নিতেও পারেন, এরকমভাবে আপনি জিনিসটাকে ডিফাইন করতে পারেন, কিন্তু মোদ্দা বিষয় ছিল যে ওখানে ঐকমত্য হচ্ছে কিনা। এক একজন এক একটা ভিউ ধারণ করে, তো এক একজনের এক এক রকম পারসেপশন আছে, সেন্স অফ হিস্ট্রি আছে। তো সুতরাং সেই জায়গা থেকে যেখানে এসছে যে গণপরিষদ অ্যাকসেপ্টেড না হচ্ছে না, আবার সংশোধনীয় অ্যাকসেপ্টেড হচ্ছে না, ফলে মাঝখানে যেটা অ্যাকসেপ্টেড হলো গণভোটের ব্যাপারে কিন্তু কোনো মানে ঐকমত্য ছিল না। গণভোটের প্রশ্নে শেষ পর্যন্ত যখন বাস্তবায়ন নিয়ে শেষ পর্যন্ত বহু আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমরা ঐকমত্য এসেছি, কিন্তু এই কারণে না যে গণভোট দিয়ে আসলে সংবিধানটা সংশোধন হয়ে যাবে, এ বিষয়ে কিন্তু কোনো ঐকমত্য নাই। গণভোট দিয়ে দুটো জিনিস আমরা অর্জন করব, সংবিধান কিন্তু পার্লামেন্টেই শেষ পর্যন্ত সংশোধনী হবে, গণভোট দিয়ে জুলাই জাতীয় সনদের একটা অনুমোদন হবে এবং এটা যাতে পরের পার্লামেন্টের কাছে বাধ্যবাধকতা হয়। 2, গণভোট দিয়ে এই যে এটাকে একটা সংবিধান সংস্কার পরিষদ বলা হচ্ছে অথবা কনস্টিটিউয়েন্ট পাওয়ার দেওয়া হচ্ছে, নাম বিষয়েও প্রথমে ঐকমত্য হয়নি, এখন এই যে কনস্টিটিউয়েন্ট পাওয়ারটা দেওয়া হচ্ছে এটা গণভোট দিচ্ছে। সো এই দুটো জিনিস নিয়ে শেষ পর্যন্ত ঐকমত্য হচ্ছে। এখন আপনি নতুন নতুন মানে অর্থাৎ আমার প্রস্তাব কি ছিল, ওনার প্রস্তাব কি ছিল, ওনার প্রস্তাব এগুলো আনতে পারেন, বাট যেটাতে ঐকমত্য হয়েছে আমি সেই কথাটা আবার পুনরায় আপনাদের সামনে জনগণের সামনে তুললাম। ফলে এই দুটো অর্জন যে গণভোট করবে, এবং এই কথাটাই আমি ওখানে তুলেছিলাম যে আমরা কেন মানে একই দিনের শ্রেয় মনে করি যে এই দুটো অর্জনই যেহেতু আমরা একমত হয়েছি, এই দুটো অর্জন আগে অথবা একই দিনে হওয়ার মধ্যে কোনো পার্থক্য হচ্ছে না। আচ্ছা, এখন লাস্টলি আসি যে আপনি বলেছেন যে ওই 4টি দিয়ে হয় কিনা। এখন দেখেন জুলাই জাতীয় সনদ যেভাবে সই হয়েছে সেখানে কিন্তু এই ঐকমত্য ছিল যে 1, 2, 3, 84টা,
যেখানে যেখানে নোট অফ ডিসেন্ট আছে নোট অফ ডিসেন্ট কারা করছে উল্লেখ থাকবে এবং প্রত্যেকটা নিচে নোট লেখা থাকবে যে এটা দলগুলো তাদের ইস্তেহারে দেবে, যে দল বিজয়ী হবে তাদের প্রস্তাবন দিয়ে সেটা বাস্তবায়ন। এভাবে কিন্তু 84টা আমরা একটা ন্যাশনাল অনুষ্ঠানের মধ্যে দিয়ে সাইন করেছি। কিন্তু এর পরে এসে মানে প্রস্তাব অর্থাৎ ঐকমত্য কমিশন যে প্রস্তাব দিয়েছে সরকারকে এবং সরকার যে আদেশ শেষ পর্যন্ত জারি করেছে তার মধ্যে 4টা প্রশ্ন করে ওইটার ভিত্তিতে হ্যাঁ না বলার জন্য। কিন্তু এই যে এটা নিয়ে ধরুন সব তো ঐকমত্য হয়নি, ঐকমত্য হয়নি। এখন প্রশ্ন হচ্ছে যে এটা নিয়ে যারা ঐকমত্য হয়নি, যাদের নোট অফ ডিসেন্ট আছে, আমাদের নোট অফ ডিসেন্ট নাই। আমরা এই 84টার বেশিরভাগই কোনো নোট অফ ডিসেন্টই আমাদের নাই। এবং আমাদের কিন্তু আমরা যেটা বলি যে ধরুন বিএনপির নোট অফ ডিসেন্ট আছে সংবিধানের প্রশ্নে বোধহয় 16-17টাতে, সব মিলে বিএনপির নোট অফ ডিসেন্ট হচ্ছে 20টার উপরে, আর এখানে সংবিধানের 48টার মধ্যে বোধহয় 16টার মধ্যে আছে। আচ্ছা, তার মানে 20টা থেকে টোটাল নোট অফ ডিসেন্ট 52টা নাকি 54টা, তাহলে এই যে 30টার উপরে নোট অফ ডিসেন্ট কিন্তু বিএনপি দেয় নাই। এখন আমার বক্তব্য হচ্ছে যে বিএনপির পক্ষে কথা বলা না, কিংবা যারা নোট অফ ডিসেন্ট দিয়েছে তাদের পক্ষে কথা বলা না, কিন্তু তাদের অধিকারের পক্ষে কথা বলা। আপনি খেয়াল করে দেখেন, বিএনপির পক্ষে কথা বলা আর বিএনপির অধিকারের পক্ষে কথা বলা কিন্তু এক জিনিস না। জামাত ইসলামের পক্ষে কথা বলা আর জামাত ইসলামের অধিকারের পক্ষে কথা বলা এক জিনিস নয়। বিষয়টা হচ্ছে যে যারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন তাদের অধিকার আছে যে এটা সমাধানের পথটা জনগণ মীমাংসা করবে এই কথা বলার। তো আমাদের আহ্বান কিন্তু এই 4টা দেওয়ার পরে আমরা এখনও সরকারকে আহ্বান জানিয়েছি যে আমাদের ন্যূনতম জাতীয় ঐকমত্য হচ্ছে পদ্ধতিগত জায়গা। আমরা যেহেতু এই জুলাই অভ্যুত্থান হয়েছে সম্মিলিত একটা অংশগ্রহণের মধ্য দিয়ে, সে কারণে আমরা বলছি যে এখানে কোনো একক দল প্রাধান্য বিস্তার করে সমস্ত কোর্স অফ অ্যাকশনটাকে ডিটারমিন করছে না, মানে এর গতিমুখ কী হবে এটা পুরোটা একটা দল ঠিক করে দিচ্ছে এরকম না, আমরা সবাই মিলে ঠিক করছি। তাহলে সবাই মিলে যখন ঠিক করতে যাই তখন ন্যূনতম জাতীয় ঐকমত্য পদ্ধতিগত জায়গায় দাঁড়ায়, এবং সে কারণে ঐকমত্য কমিশন করা হয়েছিল। এখন ন্যূনতম জাতীয় ঐকমত্য যাতে কোনোভাবে না ভাঙে, বিভিন্ন দলের বিভিন্ন মতামত আছে, এইটাকে কতটা বেশি অ্যাকোমোডেট করে একটা পথে আমরা যেতে পারি সেটার দিকে সরকার যাতে খেয়াল রাখে। এর বেশি কিছু আমাদের পক্ষে এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না। কিন্তু আমি মিলির সাথে একদম একমত যে এই মুহূর্তে ইলেকশনের যে আবশ্যিকতা তৈরি হয়েছে, নট অনলি ফর দেখুন বিচার সংস্কার নির্বাচন, এটা হচ্ছে আমাদের মানে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের এক গুরুত্বপূর্ণ 3টা ধাপ। বিচার মানে এগিয়ে চলেছে, তার মধ্যে আমরা সবসময় বলবো যে বিচার যাতে স্বচ্ছ এবং আন্তর্জাতিক মানের হয় এবং কোনো প্রশ্ন না থাকে, এবং এটা আসলে বাংলাদেশের ন্যায় বিচারের যাত্রা তৈরি করে, এটা একটা বারবার প্রশ্ন থাকবে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে সংস্কার বিষয়ে আমরা ঐকমত্য হয়েছি যতদূর পেরেছি। এখন এই ঐকমত্য বাস্তবায়ন করতে হলে ইলেকশনটা তার সাথে একেবারে যুক্ত হয়ে পড়েছে, গণভোট বলেন আর আপনি ন্যাশনাল ইলেকশন বলেন, ফলে দুটো জিনিস যুক্ত হয়ে যাওয়ার ফলে সংস্কার বাস্তবায়নটা এখন ইলেকশনের মানে অপরিহার্যতাকে সামনে নিয়ে এসছে। এবং তার সাথে আমাদের রাজনৈতিক স্থিতিশীলতা, ভূ রাজনীতি, বিশেষভাবে আমি বলবো বিশেষভাবে বলবো যে অর্থনৈতিক যে বাস্তবতা আছে, ইলেকশনের আশায় সমস্ত আমাদের ইকোনমি বসে আছে। এইটা যদি আমরা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, আমরা পলিটিক্সটা কি করবেন ভাই, মানে যদি অর্থনীতি একটা ভয়ঙ্কর রকম মানে সংকটের মধ্যে পড়ে। ফলে আমি আর কথা না বাড়িয়ে এই কথাটা লাস্ট লাইন বলি যে ইলেকশনের আবশ্যিকতার দিকে আমরা ঢুকে পড়েছি। আমাদের মধ্যে যে পার্থক্যগুলো আছে সেই পার্থক্যগুলো থাকবে, এটা নিয়ে পলিটিক্যাল বক্তব্য হবে এবং সবাই যার যার মতো করে জনগণকে জনমত তৈরি করতে চেষ্টা করবেন, এবং নির্বাচন তো জনমতের একটা প্রতিফলন, কাজেই যার যার দল নিজের পক্ষে টানতে চাইবেন, সে নিয়ে আমার কোনো আপত্তি নেই। খালি আপত্তি হচ্ছে একটা জায়গায়, ইলেকশন যাতে ক্ষতিগ্রস্ত হয় এমন পদক্ষেপের দিকে যাতে আমরা না যাই। এরকমের কি কোনো পদক্ষেপ দেখেন কি না? আমি আসবো আপনার কাছে। আমি একটু ফাইমা আপনার কাছে জানতে চাই যে গণভোটে হ্যাঁ পাশ হলো এবং ধরে নিলাম আমি তর্কের খাতিরে যে বিএনপি ক্ষমতায় আসলো, বিএনপির যেসব বিষয় আসলে নোট অফ ডিসেন্ট ছিল সেই বিষয়গুলো আসলে কি হবে? সেটা তো বিএনপি আসলে তখন দেখবে কিভাবে কি করবে। নোট অফ ডিসেন্ট কোন বিষয়গুলোতে ছিল? একজন ব্যক্তি প্রধানমন্ত্রী পদে যতবার বা যত মেয়াদি হোক না কেন 10 বছরের বেশি থাকতে পারবে না। আর আরো ছিল বেশ কয়েকটা, এটা নিয়ে নোট অফ ডিসেন্ট নাই তো না। প্রধানমন্ত্রী যিনি থাকবেন তিনি দলীয় প্রধান, হ্যাঁ সংসদ প্রধানের মতো একাধিক পদে থাকতে পারবেন না। তো এই রকম বিষয়গুলো যেগুলো আছে সেগুলো দল যখন সরকার গঠন করবে তখন সেটাকে কিভাবে দেখবে, কিভাবে সেটা তো সাধারণ মানুষ জন আকাঙ্ক্ষার গঠন করে ফেলছেন আপনারা। না, গঠন তো অবশ্যই, তবে মূল কথাটা কি জানেন, জাতীয় নির্বাচন নিয়ে এমন একটা জল ঘোলা করা হচ্ছে যেখানে দেখে যেন মনে হচ্ছে কারো
যে নির্বাচনটা হোক সেটা চায় না। কেন আপনার মনে হচ্ছে? নির্বাচন তো সবাই চায়। এখানে যদি আমি ধরি যে আমার মনে বিএনপি হচ্ছে চায়, না, সাধারণ মানুষের সাকিব মনে ভাইয়ের দল হচ্ছে চায়, জামাত চায়, এনসিপি চায়। হ্যাঁ, এটা সেটা মনে হচ্ছে অ্যাপারেন্টলি আমরা চাই, কিন্তু এই যে নানান কথাবার্তা, নানান ইস্যু যেগুলো আসলে নন ইস্যু, নির্বাচনটাই তো প্রধান ইস্যু। যেহেতু আমাদের বাংলাদেশে গত 4টা টার্মই আপনার নির্বাচন হয়নি, তো নির্বাচন যদি না হয় তাহলে এইবার যে 12 কোটির ওপরে ভোটার আছে, আর আপনি জানেন যে তরুণ ভোটারের সংখ্যা 5 কোটির ওপরে, বাংলাদেশের মানুষ ভোট দিতে চায়। আর বিএনপির কথা বলছেন, বিএনপি তো আপনি দেখেছেন যে দলীয় ওই যে প্রার্থী মনোনয়ন দিয়েছে, নির্বাচনী যে হাওয়া, যেটা নির্বাচন কমিশনের করার কথা ছিল, কিন্তু সেটা তো দল হিসেবে বিএনপি করেছে। কাজেই আমরা আশা করি যে যেই কর্নার থেকেই বিভিন্ন এজেন্ডা নিয়ে বিভিন্নভাবে যে কোনোভাবে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাইলে আমরা মনে করি না যে এটা আপনার খুব ভালো একটা কোনো উদাহরণ হবে বা দেশের জন্য আসলে ভালো ফল বয়ে আনবে না। আমি একটু শাহরিয়ার কবির ভাই আপনার কাছে একটু জানতে চাই যে 8টা দল এখন আন্দোলন করছে 5টা ইস্যুতে, এই 8টি দলের একটি দল আমিডামি নির্বাচন অংশ নিয়েছিল, তাদের সাথে বাকিদের কিভাবে ঐক্য হয় তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ, এবং তিনি বলেছেন যে জামায়াতকে বিভ্রান্তিমূলক পরিসংখ্যান দিয়ে জনগণকে বিভ্রান্ত না করার আহ্বানও জানিয়েছেন। জামাতকে আসলে বিভ্রান্তি ছড়াচ্ছে রাজনীতির মাঠে? ধন্যবাদ আপনাকে। এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি সাকিব ভাই যেহেতু ওখানে ছিল, মুন্নি আপাও বলছে আমরা ইন্ডোর্স করছি কিনা, বাংলাদেশ জামাত ইসলাম প্রথম বলেছে এই কনস্টিটিউশনের মাধ্যমে আপনি নির্বাচন করতে পারবেন না, সেই জন্যেই সংস্কার করেন, সংস্কারের জনগণের মতামত নেন গণভোটের মাধ্যমে। এবং বিএনপি কিন্তু প্রথম সেই তত্ত্বাবধায়ক সরকারের সময় একই কথা বলছিল, গণভোট তারা বোঝেন না। আজকে মহাসচিব দিয়েছেন দেশের সাধারণ মানুষ গণভোট বোঝেন না। সো এইটার ফার্স্ট না, গণভোট না, গণভোটের 4টি প্রশ্নের বিষয়ে আসলে আমি বলতেছি, লেট মি কাম। সো ওনার কথা হলো যে প্রথম জিনিস হচ্ছে মেজর জেনারেল জিয়াউর রহমান তার 19 দফায় যদি হানা ভোট দিয়ে করতে পারে, 19 দফা, একটা দুইটা না, 19 দফা যদি হানা ভোটে করতে পারে, এবং সেখানে কি বলা আছে তার অনুসৃতি নীতি কর্মপন্থা সমূহের প্রতি, তার মানে 19 দফায় তার মধ্যে ছিল। 19 দফা যদি মানুষ তখন লিটারেসি রেট কত ছিল 29%, তখন যদি মানুষ হানা ভোট দিয়ে পারে, এবং হায়ের কত পার্সেন্ট 98% হচ্ছে হাঁ ভোট পড়ছে, এবং তাহলে যদি সেটা হয় তাহলে আজকে কেন হঠাৎ করে আপনারা বলতেছেন গণভোট বুঝবে না? দ্বিতীয় কথা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দলই তো বিএনপি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সে সময় জাদু মিয়া থেকে শুরু করে সাজিজ থেকে শুরু করে যত নাম করা লয়াররা ছিল তারা সবাই মিলে বলছে আগে গণভোট করতে হবে, তারপর আপনি পার্লামেন্ট ইলেকশন করেন। 77 সালের মে মাসে সে গণভোট করলেন, তার উপর ভিত্তি করে 78 সালের জানুয়ারি মাসে তিনি এমপি ইলেকশন করলেন। তা আপনি যে দলের সৃষ্টি হলো গণভোট দিয়ে, আজকে আপনি টাকার কথা বলে, ভাইও বললেন ইকোনমির কথা বলে যে গণভোট করতে চাচ্ছেন না, এবং মতৈক্য হয়েছে একটা, এবার এইখানে মতৈক্য হয়েছে ভালো কথা, তাহলে আপনি ঐক্যমত কমিশন গঠন করলেন কোন আর্টিকেলের আন্ডারে? এই সরকার চলতেছে কোন আর্টিকেলের আন্ডারে? এই সরকার শপথ নিল কোন আর্টিকেলের আন্ডারে? ভোট করবেন কোন আর্টিকেলের আন্ডারে? বাস্তবায়ন আদেশ দিলেন কোন আর্টিকেলের আন্ডারে? 2/3 অফ দিস কনস্টিটিউশন অ্যাবান্ডেন্ট হয়ে গেছে। এই ধরনের জোড়াতালি দিয়ে তো 53 বছর চললেন। এই সংবিধানটা পাশ করছে শেখ মুজিবুর রহমান, ড্রাফটেড বাই ইন্ডিয়া উইদাউট গণভোট। ড্রাফটেড বাই ইন্ডিয়া কেন? ইয়েস, দিস কনস্টিটিউশন ইজ ড্রাফটেড বাই ইন্ডিয়া। এবং আপনি বলছেন যে এই সরকার আসলে কিভাবে, এই সরকার তো জন আকাঙ্ক্ষারই প্রতিফলন, এবং সেখানে সব রাজনৈতিক দলই আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদের সাথে সম্পৃক্ত, সবাই বিরোধী, সবাই এই সব রাজনৈতিক দলই কিন্তু একমত হয়েছিলেন। আর কথাটা বুঝলাম, আমরা বলছি এই কনস্টিটিউশনের সরকার না, সরকার হচ্ছে কি, সরকার মানুষের কনস্টিটিউয়েন্ট পাওয়ারের সার্বভৌম ক্ষমতার সরকার। এই সরকারের লেজিটিমেসিটা কি? যে 5 তারিখে এই যে সরকার 8 তারিখে গঠন হলো, সেটা মানুষ তার সার্বভৌম ক্ষমতার দ্বারা এই সরকারকে গঠন করছে। এই কনস্টিটিউশনের মধ্যে তো নাই সেটা। সেটা তো সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়েই গঠন করা হলো না, রেফারেন্স নিয়ে এই কথাটা একটা বাজে কথা। 106-এ সুপ্রিম কোর্ট অন্তর্বর্তী সরকার গঠন করতে বলতে পারে না। কি কারণে পারে না? অন্তর্বর্তীকালীন সরকার কনস্টিটিউশন নাই। কনস্টিটিউশনে সুপ্রিম কোর্ট ইজ দ্য গার্ডিয়ান অফ দ্য কনস্টিটিউশন। যদি সুপ্রিম কোর্ট গার্ডিয়ান অফ দ্য কনস্টিটিউশন, কনস্টিটিউশনের বাইরে যে সুপ্রিম কোর্ট কোনো অর্ডার দিতে পারে না। সো এই ধরনের জোড়াতালি 53 বছর যেভাবে দিয়ে আসছে, এই জন্যে এই জোড়াতালি থেকে আমরা একটা নতুন সূর্যোদয় করতে চাইছি, এবং সেখানে এই ঐক্যমত কমিশন বলেন ভাই, 5 আগস্টের পরে একটা সরকার কিভাবে গঠিত হতে পারত?
এইখানে দুইটা অপশন ছিল, একটা যেটা ভুল করছে, ট্রেন তো মিস করে ফেলছে, এই রাষ্ট্রপতিকে তো সরানোর প্রথম কথাই ছিল রাষ্ট্রপতিকে সরানো হবে, তখন তো বিএনপি এই কনস্টিটিউশন দোহাই দিয়ে বললো না রাষ্ট্রপতিকে সরানো হবে না, সরানো যাবে না, রাষ্ট্রপতিকে সরানো গেল না। দ্বিতীয় কথা, এই সরকার দেখেন প্রথম দিকে ইউনূস সাহেবও বলছিলেন বিপ্লব বিপ্লব, জুলাই বিপ্লব, আজকে এই ঐক্যমত কমিশনে এসে সেই বিপ্লব উধাও হয়ে এখন হয়ে গেল অভ্যুত্থান। আজকে আমার সাকিব ভাইরাও বলতেছে এটাকে অভ্যুত্থান, কিন্তু সাকিব ভাইদের মুখেই সেই 5 তারিখ থেকে 8 তারিখ 9 তারিখে শুনছিলাম এটা জুলাই বিপ্লব, এই আত্মাহুতিগুলো ছিল জুলাই বিপ্লব। এবং এই জুলাই বিপ্লবের মাধ্যমে ওই রাষ্ট্রপতি ভবনে যখন গেছেন তখন আমার কাছে সেই রেকর্ডিংগুলো আছে, আপনারা সবাই বলছেন জুলাই বিপ্লব। সো আজকে যদি আপনারা বলতে চান তাহলে আমাকে রেকর্ডিং বাজাতে হবে। সে অভ্যুত্থান শোনেন ভাই, না আপনি যে 5 তারিখের কথা বলছেন, 5 তারিখে বঙ্গভবনে যে বৈঠক হয়েছিল সেখানে কিন্তু জামাতের আমিরও উপস্থিত ছিলেন এবং সকল দলের ছিলেন, সকল দল কিন্তু এই সরকার কিভাবে গঠিত হবে সেটার একটা পথরেখা কিন্তু সেখানে হয়েছিল। পথরেখা সেখানে হয়েছিল কিভাবে হলো? সে কনস্টিটিউশনের বাইরে থেকে হলো, তো একটা অলিখিত কনস্টিটিউশন আন্ডারে আমরা চলতেছি, এই সত্যটাকে কেন আমরা মানতে চাচ্ছি না? কারণ কনস্টিটিউশনের যে 2/3 সাসপেন্ডেড। আমি যে কোশ্চিন করলাম, 18টা একটা উদাহরণ দেন, কোথায় কনস্টিটিউশন আছে, কোথায় সরকারের লেজিটিমেসি আছে, কোথায় সরকার শপথ নিচ্ছে? তাহলে সব কিছু একটা অলিখিত সংবিধানের দ্বারা জনগণের সার্বভৌম ক্ষমতার দ্বারা এই সরকার চলতেছে। এই জনগণের সার্বভৌম ক্ষমতায় হচ্ছে এই সরকারের উৎস। এই সরকার অন্য কোনো জায়গায় যেতে হবে না, এই কারণে এই জনগণ এই সরকারকে বসাইছে। দ্বিতীয় যে কথা আপনি বলছেন যে বাংলাদেশ জামাত ইসলামের সাথে একজন কি করছেন, ওর নাম কি আল্লাহ, সাবেক স্বৈরাচারের সাথে সে ছিল। দেখেন যে আপা একটু আগে বললেন না আমরা ইন্ডোর্স করি কিনা, বোধহয় এই যে 3টা ইলেকশন হয়েছে, 24 সালে ইলেকশন কনস্টিটিউশনের দোহায় বিএনপি ছাড়া আর কেউই দেয়নি। প্রতিটা কথায় সালাউদ্দিন সাহেবের উদাহরণ তো আপনি টানলেন, প্রতিটা কথায় সালাউদ্দিন সাহেব এটা কনস্টিটিউশনের মধ্যে নেক্সট পার্লামেন্ট করবে। কেন ভাই নেক্সট পার্লামেন্ট করবে? আপনি তো জীবনে বহুত করছেন, আপনি তো 91 সালের কথা মানেননি। আপনি তো সেই সুনীল গঙ্গোপাধ্যায়ের কথার মধ্যে 33 বছর কাটলো, 3 জোটের রূপরেখা আপনি 91 সালে মানেননি। 96 সালে সেজন্য আন্দোলন করতে হলো কেয়ারটেকার গভর্নমেন্টকে। কীভাবে আমি আপনাকে বিশ্বাস করবো যে আপনি যে এটা করবেন? দ্বিতীয় কথা, উনি সেদিনই বলছেন যে জুলাই সনদের গণভোট কি সংসদকে, ভবিষ্যৎ সংসদকে বাইন্ডিং করতে পারে? সো বিএনপি অলরেডি গিভিং ইন্ডিকেশন যে তারা ক্ষমতায় গেলে এটা করবে না। আর আপনি একটা জিনিস বোঝেন, বরিশালে যখন ইলেকশন করছিলেন তখন এখনো মনে আছে পাখার ওনার মুখ চোখ থেকে রক্ত বেরোচ্ছিল এবং উনি সেদিন বলছিলেন যে আমি তওবা করলাম, আমার জীবনের সবচেয়ে বড় ভুল। তখন কিন্তু কোনো 8 দলীয় জোটও হয়নি, কিছু হয়নি, এবং বিএনপি সহ সবাই কিন্তু ওই হাত পাখার উনিও কিন্তু গণভবনে ছিলেন। এই ছেলেপেলেগুলো এই যারা হাত পাখার ছিল তাদেরটাও কিন্তু আত্মাহুতি দিয়েছেন। কোথায়? এই ঢাকার এই কোনায় তাদের যে মাদ্রাসা, সবচেয়ে বড় মাদ্রাসা ঢাকা প্রবেশের মুখে, সেখানে কিন্তু অনেক ছেলে পেলে আত্মাহুতি দিছে। তাহলে একটা লোক ভুল করলে সেই ভুল থেকে মানুষ শিক্ষা নিয়ে সামনে আগায় যাবে, এটাকেই কি বলা হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া সমস্ত মানুষ ভুল করবে এবং এটা আপনাকে মেনে নিতে হবে। আপনি কেউ ভুলের ঊর্ধ্বে না, বিএনপি জামাত কেউ ভুলের ঊর্ধ্বে না। ভুল হবে। 5 আগস্টের পরে আসলে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আমরা ভুলটা আসলে প্রত্যাশা করিনি। মিলা, আপনার কাছে একটু জানতে চাই, আমি এটা শেষ করে নিই, আমি আবারও আসবো আপনার কাছে, যে 5 আগস্টের পরে সকল রাজনৈতিক দলগুলোর কাছে আমরা দায়িত্বশীল ভূমিকা আসলে আশা করেছিলাম, সেই দায়িত্বশীল ভূমিকাকে দলগুলো রাখতে পারলো কিনা? এটা বলার আগে একটু আমি শাহরিয়ার ভাই একটা ছোট্ট জিনিসের উত্তর দিই, যেটা আমার মনে হয় সবগুলা তর্কের অবসান করে। সেটা হলো পিপলস উইল টেক প্রিসিডেন্স। সংবিধানের কোথায় আছে, কি আছে না আছে, পিপলস উইল, পিপলস ম্যান্ডেট। আপনি পিপলস ম্যান্ডেটে আসছেন, সংবিধানের বাইরে থেকে এসেছি, এটাই আমি বলতেছি মিলি। আপনি যেটা, আমি একমত যে পিপলস ম্যান্ডেটটা, পিপলস উইলটার উপরেই তো সরকার, সেটা তো এই সংবিধান থেকে আছে। তো পিপলস কোথায় থেকে আপনি আর্টিকেল 7 থেকে কিভাবে সরকার গঠন করবেন? আপনি তো একজন ব্যারিস্টার, আপনার কাছ থেকে এই কথাটা আপনি আমাকে বলেন, আর্টিকেল 7 এর পাওয়ার দিয়ে কিভাবে সরকার গঠন করবেন কনস্টিটিউশনের মধ্যে থেকে? আপনি এটা একটা বন্ধ আর্টিকেলে বলাস, আপনাকে বলতে দেখাতে হবে না, আপনি বলে দেন। আমরা এটাই বললাম যে পিপলস উইল টেক প্রেসিডেন্স। এটা এখানে পিপলস উইলের একটা গভর্নমেন্ট হয়েছে। এইখানে আপনি এখন মানে পুরাটা, আপনি ধরেন একটা রেস্টুরেন্টে গেলেন, যে অর্ডার দিলেন, খেয়ে দিয়ে এরপর সব শেষ করে বললেন যে এটা খাইলাম কিভাবে, তাহলে তো হবে না। আপনি এই গভর্নমেন্ট আজকে প্রায় 18 মাস হয়ে যাচ্ছে, এখন আপনি তার লেজিটিমেসি, আমরা লেজিটিমেট কোশ্চেন করি, আমরা বলছি এই সরকার লেজিটিমেট, আপনার পিপলস উইলের সরকার, এই সরকার কনস্টিটিউশনের সরকার না। আবার বোঝেন মিলি আপা,
এই সরকার তথাকথিত ভারতের ড্রাফটেড কনস্টিটিউশনের সরকার না, এই সরকার হচ্ছে মানুষের উইলের সরকার। আর মানুষের উইল আর সংবিধানের মধ্যে পার্থক্য যদি না বোঝেন তাহলে তো আমি এখানে এই পার্থক্য বুঝাতে পারবো না। আপনি নিজে বলতেছেন পিপুলস উইলে ভোট ছাড়া সরকার গঠন করলেন কিভাবে? ওপেন ফ্লোর করবেন? হ্যাঁ আমি বলবো একটু মিলির কথা একটু যাই, একটু কথাটা নিয়ে তুলি। দেখুন, প্রত্যেকটা দলের তো একটা নিজস্ব বক্তব্য আছে, স্ট্যান্ডিং আছে। সেই স্ট্যান্ডিং নিয়ে আমার কোনো আপত্তি নেই, কারণ তার বক্তব্য তিনি দেবেন। কিন্তু যখন আমরা একটা কমন বিষয়ে আসে কথা বলি, তখন আমাদেরকে তো আমরা কোথায় এসে একমত হচ্ছি অথবা আমরা কি আসলে গ্রহণ করেছি কোন জায়গা থেকে। আর্টিকেল 106 এখানে যে কথাটা লেখা আছে, এটা আমরা যদি পড়িও, যদি কোনো সময় রাষ্ট্রপতির নিকট প্রতীয়মান হয় যে আইনের এইরূপ কোনো প্রশ্ন উত্থাপিত হইয়াছে বা উত্থাপনের সম্ভাবনা দেখা দিয়েছে, যাহা এমন ধরনের ও এমন জনগুরুত্বপূর্ণ সম্পন্ন যে সেই সম্পর্কে সুপ্রিম কোর্টের মতামত গ্রহণ করা প্রয়োজন, তাহা হইলে তিনি প্রশ্নটি আপিল বিভাগের বিবেচনার জন্য প্রেরণ করিতে পারিবেন এবং উক্ত বিভাগ স্বীয় বিবেচনায়, আবার বলি স্বীয় বিবেচনায় উপযুক্ত শুনানির পর এই জায়গায় প্রশ্নটি সম্পর্কে রাষ্ট্রপতিকে স্বীয় মতামত জ্ঞাপন করিতে পারবেন। হেডলাইনটা হচ্ছে সুপ্রিম কোর্টের উপদেষ্টামূলক এখতিয়ার। এখন এই প্রসেসে আমি শেষ করি। ধরুন, এই যে পিপলস উইলের কথা বলা হয়, সংবিধান আপনি কিন্তু মানে পলিটিক্যাল জায়গা থেকে একটা মানে কনস্টিটিউশনকে দেখতে পারেন। পলিটিক্যাল রিডিং অফ কনস্টিটিউশন, লিগ্যাল রিডিং অফ কনস্টিটিউশন দুটো আলাদা জিনিস। পলিটিক্যাল রিডিং অফ কনস্টিটিউশন যদি আপনি দেখেন, তাহলে আপনার কনস্টিটিউশন হচ্ছে আপনি কিভাবে চলবেন তার কতগুলো লিখিত ভাষ্য। সেইটা ঠিকমতো চললেন কিনা সেটার জন্য অভিভাবকত্ব সুপ্রিম কোর্টকে দেওয়া হয়। বাইন্ডিংটা হচ্ছে উইদিন কনস্টিটিউশন। হ্যাঁ, আপনি কনস্টিটিউশনের ভেতরে আছেন, একটা ডিসিশন নিয়েছেন, সেটা সুপ্রিম কোর্টে মানে সংবিধান অনুযায়ী নিয়েছেন কিনা এটা যদি প্রশ্ন উত্থাপিত হয়, সুপ্রিম কোর্ট ফয়সালা করবে। ক্লিয়ার? এখন এমন প্রশ্ন উত্থাপিত হলো যা এই কনস্টিটিউশন দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছে না, তখন আপনি কি করবেন? এখন বাস্তবতা তো কনস্টিটিউশন দিয়ে তৈরি হবে না, বাস্তবতা অনুযায়ী কনস্টিটিউশন অথবা আমাদের পরিবর্তনগুলো ঘটাতে হবে। আমরা কনস্টিটিউশনের জন্য না, কনস্টিটিউশন আমাদের জন্য। ফলে আমরা আগে এটা প্রথম ধরে নিতে পারি, রিয়ালিটি ফার্স্ট। এখন রিয়ালিটিতে এমন অবস্থা তৈরি হয়েছে, বাস্তবতা এমন জায়গা তৈরি হয়েছে যেখানে একটা ঐতিহাসিক গণ অভ্যুত্থান সৃষ্টি হয়েছে। সেই গণ অভ্যুত্থানের পর প্রধানমন্ত্রী পালিয়ে গেছে, যেইটার ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না। এখন কি করা যাচ্ছে? প্রেসিডেন্ট আছে, প্রেসিডেন্টকেও ফেলে দিয়ে আপনি যদি আপনার সমস্ত রাষ্ট্রশক্তি এবং যাকে বলে যে একটা পিপলস পাওয়ার এবং তার সাথে সবাই মার্চ করে গিয়ে আপনি যদি বললেন না যে আমি একটা ডিক্রি জারি করলাম যে এইটাই হচ্ছে সরকার, আমরাই হচ্ছে ক্ষমতা, সেটা হতে পারতো, এটাকে বলে বিপ্লবী সরকার। কিন্তু আপনি তো বিপ্লবটা করেন নাই। আপনি যা 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত করেন নাই, সবাই মিলে গিয়ে, এবং আমাদের সাথে আলোচনা করা হয় না, জামাত ইসলামের সাথে কথা বলা হচ্ছে, বিএনপির সাথে কথা বলা হচ্ছে, বাট গণসংহতির সাথে কথা বলা হয় নাই। ছাত্রদেরকে আমরা 5 তারিখ দায়িত্ব দিয়ে এসেছিলাম, সেটা সেনা দপ্তর থেকেও বলা হয়েছে, আমি নিজে প্রথম বাক্য উচ্চারণ করেছি, ছাত্রদের সাথে আলোচনা না করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। দ্বিতীয় হচ্ছে প্রেসিডেন্ট হাউসে প্রেসিডেন্টের বক্তৃতার পরে তাকে আমি বলেছি ছাত্রদের সাথে কোনো আলোচনা ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। আপনি শুধু এইটুকু বলবেন যে ছাত্রদের দাবি অনুযায়ী একটি গ্রহণযোগ্য অন্তর্বর্তী সরকার গঠন করা হবে। সেটা বিপ্লবী সরকার হবে না 106 দিয়ে হবে না কি দিয়ে হবে, এইটা আলোচনা করার জন্য সবার সাথে কথা বলা দরকার ছিল। কথা যাদের সাথে বলেছেন তারাই দিয়েছেন এবং তারা ওইটা গ্রহণ করেছেন যে 106 দিয়ে তারা এইটাতে যাবেন এবং 106 দিয়ে তারা গেছেন। এইটাকে বলে ডক্ট্রিন অফ নেসেসিটি। অর্থাৎ 106 এ আপনি যে ইন্টারপ্রিটেশন দিচ্ছেন, শুনানি হলো কোথায়, আপিলের ডিভিশন পেলেন কোথায়? আপনি 6 তারিখে সমস্ত জাজ পালাতো, রং ইন্টারপ্রিটেশন দেন না। আপনি আগে এখানে রং ইন্টারপ্রিটেশন না, এখানে শুনানিটা যায় সরকারকে জিজ্ঞেস করতে হবে। না না, আপনি যেটা বলছেন আমার তো বলা একটা রাইট। না, আপনি তো বলেন পলিটিক্যাল কোশ্চেন কি কোর্ট সলভ করতে পারে? আমি আসি না, আগে এটা বলেন। পলিটিক্যাল কোশ্চেন কোর্ট সলভ করতে পারে না, আদালতের কাজ। পলিটিক্যাল আপনার রাজনৈতিক বক্তব্য না, রাজনীতি না, এটাই আইনের বক্তব্য। আপনার সময় তো আপনি আসবেন, আপনি আমার না না, আপনি তো মিলির কাছ থেকে নিলেন, আপনি তো একটা কোশ্চেন শেষ করার পর আপনি বলবেন দেন ভাই দেন। সেটা হচ্ছে 106 দিয়ে এই আবশ্যকতার জায়গাটা বলতে দিতে হবে মনে হয়। অর্থাৎ কি বলে যে এই যে ডক্ট্রিন অফ নেসেসিটি, আবশ্যিক একটা যে জায়গা তৈরি হচ্ছে পরিস্থিতি, সেই পরিস্থিতিতেই আপনার এখানে এই জিনিসটা তৈরি হয়েছে। ফলে এই গভর্নমেন্ট যখন আপনি করেছেন ওইটারই কন্টিনিউটিতে এই গভর্নমেন্ট কিন্তু একটা
ডক্ট্রিন অফ নেসেসিটির উপর দাঁড়িয়ে থাকা সরকার, এবং সে জনগণের অভ্যুত্থান তাকে ওই জায়গাটায় এবং সে এখন পর্যন্ত যে আদেশ টাদেশ যত কিছু জারি করতেছে, এই যে লাস্ট সুপ্রিম কোর্টের বৈধতাই আসলে রায়ের মধ্যে কিন্তু এই সমস্ত বৈধতার জায়গাগুলো ইভেন কোর্টও নানাভাবে সাজেস্ট করছেন। তো সুতরাং আমি যে ইন্টারপ্রিটেশন আপনি দেন না, আপনি এই যে বাংলাদেশের পলিটিক্যাল উইল যে কথাটা বললো, হ্যাঁ ওই 7 অনুচ্ছেদ দিয়ে আপনি সরকার গঠন করছেন কিনা, সেখানে যখন পলিটিক্যাল উইল আপনি যেটা অ্যাকসেপ্ট করছেন, পিপলস পলিটিক্যাল উইলের রিপ্রেজেন্টেটিভ যারা তখন মুখপাত্র যে কথা বলে নিজের শক্তি কায়েম করতে পারে, সেই তখন রাষ্ট্র। ফলে ওইখানে আপনার জনগণের পক্ষে যারা প্রতিনিধিত্ব করে বলেছে যে এইটাই সরকার, সেটাই সরকার, সেই সরকারের ভিত্তিতে চলছেন। আপনি একদিকে যেমন কনস্টিটিউশনকে সাথে নিয়ে চলছেন, আবার কনস্টিটিউশনের বাইরেও একটা বাস্তবতা, তো বাস্তবতাই সেই দুটো সম্মিলিত করে চলছেন। এবং এই কারণে বারবার বলছি, ন্যূনতম জাতীয় ঐক্যমত্য হচ্ছে আপনার গাইডিং প্রিন্সিপাল। এটাকে ক্রস করলে আপনি সংঘাতের জন্ম দিবেন, যেখানে পুরো জিনিসটা একটা ক্রাইসিসের জন্ম দিবে। এই ক্রাইসিস এটা হচ্ছে আমার বক্তব্য। একবারে শেষ দিকে আপনি যদি দেখেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামতের ভিত্তিতেই এই 106 আর্টিকেল সংবিধানের, সেটার ভিত্তিতেই এই ইন্টারিম গভর্নমেন্টটা গঠন করা হয়েছে। ওনারা ওথ নিয়েছেন, শপথ নিয়েছেন এবং গভর্নমেন্ট ফর্ম করে আজকে এই পর্যন্ত এসছে। এখন এই প্রশ্নটা কেন আসছে, এটার পিছনে কি কারণ, কি উদ্দেশ্য, এটা আমি বুঝতে অপারগ, কারণ আমিও কিন্তু ওই আইন অঙ্গনেরই মানুষ যেরকম আপনি। কাজেই এমন কোনো ইন্টারপ্রিটেশন না, এখন না আপনি বলবেন টেক নোটস, এটা কোনো বিপ্লবী সরকার না। এই সরকার এমন নয় যে শপথ নিয়েছে ওনারা আপনার ওই ইয়েতে কোথায় শহীদ মিনারে কিংবা আমাদের স্মৃতিসৌধে, না, নেয়নি। এই সরকার এটা সংবিধান স্থগিত করেনি, সংবিধানের আন্ডারেই ওনারা আর্টিকেল 106-এ শপথ নিয়েছেন। কাজেই এখন এই ধরনের কথা আসা, এখন হয় কি যে স্বাধীনতার পর প্রশাসন, স্বাধীনতার পর সরকার, জামাতে ইসলামী অত্যন্ত ভালো একটা পজিশনে তারা এখন আছে। এখন কোনো কারণে তারা যে এই কথাটা বলে কি আসলে হাসিল করবার বিষয় আছে, এটা আমরা বুঝতে পারছি না। যেমন সংবিধান কোনো ধর্মগ্রন্থ নয়, আবার সংবিধান একটা রাষ্ট্রের মূল আপনার একটা দলিল আইনের, যে কি কি কারণে কেন কিভাবে একটা দেশ চলবে মোটা দাগে লেখা আছে সেখানে। এখন বিএনপির কথা আমার ভাই বললেন, বিএনপি ভাই সরকার গঠন করে নাই। বিএনপির কোনো কথাতেই বিএনপির ঘাড়ের উপর দোষ দেয়া, বিএনপি মাইক্রোস্কোপের আন্ডারে আছে, বিএনপিকে বদনাম করা, বিএনপিকে মেলাইন করা, এটা একটা এজেন্ডা আছে। সেটা কাদের কাদের কেন কিভাবে ওইটা আমরা জানি, দেশেও আছে, দেশের বাইরেও আছে, আর সেটা সিস্টেমেটিক্যালি করে যাচ্ছেন কেউ কেউ। আপনার একটা দুটো প্রশ্নের উত্তর তো আমাকে দিতে হবে। আমি একদম সংক্ষেপে দেখেন, আপনি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা বলেছেন। সেই গণভোটটা ছিল এমন একটা অবস্থার পরিপ্রেক্ষিত, আমি ইতিহাস আপনি জানেন, আমিও জানি। দেখেন সামরিক শাসনের প্রতি জনগণের সমর্থন ছিল কিনা, মানে একজন রাষ্ট্রপতি হিসাবে উনি যখন আসলেন সেনা প্রধান থেকে, সেই বিষয়ে ওই ভোটটা ছিল। আপনি যেটাকে বলছেন, যেটা আমরা জানি হ্যাঁ অথবা না ভোট, ৭৭-এ যে আপনার যেটা ৭৮-এর ১ সেপ্টেম্বর আমাদের দলটা যখন গঠন করা হলো, আপনার কথা হ্যাঁ না ভোটের মাধ্যমে বিএনপি গঠিত হয়নি। কিভাবে গঠন করা হয়েছিল, কিভাবে উনি এটার জাগো দল থেকে বিএনপি, সেখানে ইন্টারভিউ, বহু দেশি বিদেশি সাংবাদিক, বহু মানুষ সেখানে উপস্থিত ছিল। কাজেই কোনো কিছুকে এমন কোনো কথা, এমন কোনো কিছু বলা উচিত না যেটা আমরা সবাই জানি। মূল কথাটা কি, এখন পেছনে যাওয়ার সময় আর নেই। এই জায়গাটাই আমি নির্বাচনের হাওয়া বইছে, গণতন্ত্রের অভিযাত্রায় আমরা যে উঠেছি, এখন ভাই ওই পিছনের কথা ভুলে যান, পিছনের কথা হয়ে গেছে। এই পিছনের কথাটা আসলে এখন সামনে আনার কারণটা কি মনে করেন? থ্যাংক ইউ। আমার ফ্লোর হলো আমরা সবাই মিলে নিয়েছি। এখন আমি একটু বলি, ভাই যে কথাটা বলছিলেন এই কথাটার উত্তরটা শেষ করতে পারিনি। উনি যে বারবার বলছেন যে এটার কোনো লেজিটিমেসি নাই, বাট এই সরকারে যেদিন শপথ গ্রহণ করে ওনারা ছিলেন ওখানে উপস্থিত। লেজিটিমেসি না থাকলে ওনারা কেন ছিলেন? ওনাদের দল কিন্তু
সরকারিভাবে ব্যান ছিল, এই সরকারের আন্ডারে ব্যানটা উঠানো হয়েছে, তাহলে এই সরকার লেজিসলেশন না থাকলে তাদের সব দলও তো এখন অপারেট করতে পারেন না। তো ও এই 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 জায়গায় এই জায়গাগুলো আসলে না তর্ক করে, এই যে যেটা আপা বললেন, সাকিব ভাই বললেন, নতুন ক্রাইসিস ক্রিয়েট করার দরকার নাই। উই আর অলরেডি ইন আ ক্রাইসিস পয়েন্ট। আমরা যেটা হলো যে আমরা যদি ঠিক টাইমে ইলেকশন না করি, আমরা একটা হিউজ ইকোনমিক্যাল ক্রাইসিসে পড়বো। ওই যে সাকিব ভাই বললো, তখন আর পলিটিক্স করা লাগবে না, ঘটি বাটি বিক্রি করে ভাত খাওয়ার জন্য রাস্তায় রাস্তায় ঘুরতে হবে। সো আপনারা এই মানে ফাউল জায়গাগুলো নিয়ে মানে তর্ক করে আমাদের যে ভিতরে যে একটা মানে রেসপেক্টফুল পজিশন আছে ওইটাকেও নষ্ট না করে, আমার মনে হয় এই পিছনে জায়গাগুলোকে বাদ দিয়ে যেটা হয়ে গেছে। এবং একটু মনে করাই দিই, 5 তারিখে এই মানে যেই মিটিংটা হয়েছিল, এবি পার্টি ছিল না এই মিটিংয়ে। এবি পার্টির চেয়ারম্যান জেলে ছিল, উনি 6 তারিখে বের হয়েছেন এবং আমরা অনেক কষ্টে সৃষ্টে 8 তারিখে শপথে যেতে পেরেছি। সুতরাং এখানে যেটা সাকিব ভাই বললো যে জামাতের ওনারাই তো ডিজাইনটা দিলেন, মানে বড় দুটো দল, তো এখন ওনারা আবার ব্যাকট্র্যাক করার তো কোনো কথা নাই, কাজ নাই। তো এখন যেটা করতে হবে, আমরা তো না থেকেও এটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছি এবং ফর দ্য ওয়াইডার গুড অফ দ্য পিপল। আপনি যদি মানুষের বৃহত্তর ভালো চিন্তা করতে না পারেন, তাহলে কিসের রাজনীতি করছেন? রাজনীতিতে তো মানুষের ভালোর জন্য। তো এই ছোটোখাটো টেকনিক্যাল বিষয়ে যে আমি খুব সংবিধান বুঝে তো একদম কাজ করা তোমাকেও খাইয়ে দিব, ওই জায়গায় না, যে সংবিধানটা ওই যেটা মুন্নিয়াপা বলে, এটা কোরআন শরীফ না, সংবিধান মানুষের জন্য এবং এটা চেঞ্জেবল, এবং এটা চেঞ্জ মানুষের উইলেই হয়েছে। এটা কিন্তু কেউ আমাদেরকে সংবিধান বিশেষজ্ঞ কামাল হোসেন নেমে আসেন নাই, লিখে দেন নাই, মানুষ রাস্তায় নেমে রক্ত দিয়ে এই সংবিধানকে চেঞ্জ করেছে এবং সংবিধান চেঞ্জ করার রাস্তা করেছে, এবং সেই জায়গাটাকেই আমরা রেসপেক্ট করতে হবে। কিন্তু এখন কি সংবিধান আছে কি নাই এই জায়গায় না, যে সামনের দিকে বাড়তে হবে। এবং যেটা ইম্পর্টেন্ট, আমি বারবার বলছি যে আমাদের পলিটিক্যাল প্রসেসটা একটা যেটা আমাদের দেশে খুব স্মুথ হওয়া প্রয়োজন নির্বাচনের ক্ষেত্রে, প্লাস আমাদের যে পিসফুল পাওয়ার ট্রানজিশন, এই জায়গাটাকে এখন এনশিওর করা প্রয়োজন। আমরা আরেকটা অভ্যুত্থানের মাধ্যমে কিন্তু এই জায়গাটাকে এনশিওর করতে চাই না। একবারে শেষের দিকে যদি 1 মিনিটে শাহরিয়ার ভাই আপনি আপনার যুক্তি দেন। আমি আবার পরিষ্কার করে বলি, এই সরকারের লেজিটিমেসি হচ্ছে গভর্নমেন্ট। আমি কখনো বলিনি এই সরকারের লেজিটিমেসি নাই। যারা বলে এই সরকারের লেজিটিমেসি কনস্টিটিউশন, এটা ঠিক না। দ্বিতীয় কথা, আমার সামনে এই ব্যালট পেপারটা, দিস দ্য ব্যালট পেপার। সো এই ব্যালট পেপার মুন্নিয়াপা কোথায় থেকে ওই প্রশ্ন পাইলে আমি জানি না। থার্ড যে কথা, এদেশের মানুষ আত্মাহুতি দিচ্ছে শাসনতন্ত্রের পরিবর্তনের জন্য, শাসকের পরিবর্তনের জন্য না। এবং শাসকের পরিবর্তন এই যে সবাই হ্রাস করে আমরা কনস্টিটিউশন, যেটা 53 বছরে এই পচা গলা কনস্টিটিউশন থেকে বের হওয়ার জন্যে আমরা মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য চাই। একজন চলে গেছে আর একজনকে বসাবো, এই জন্যে আন্দোলন হয়নি। আর এই আন্দোলন এই মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য, যে আমার বোন যেটা বলছে সেটাকে আমরা সমর্থন করি, যে এই সামনের ইলেকশন গণভোট হতে হবে মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য। এবং ভাগ্যের পরিবর্তন মানে সম্ভব যদি এই জুলাই জাতীয় সনদ ইমপ্লিমেন্ট করা হয়। আর একটা 2 সেকেন্ডের মধ্যে বলি, এই জুলাই জাতীয় সনদে এবারে বলছেন এনারা কিন্তু 106-এর সরকার না, এরা হচ্ছে কিসের সরকার? এরা হচ্ছে মানুষের সার্বভৌম ক্ষমতার সরকার। সেজন্য আর এই সাকিব ভাই একবার 30 সেকেন্ডে যদি শেষ করেন না। এখন ধরো কেউ এটাকে জুলাই বিপ্লব বলছে, কিন্তু বিপ্লবের যে পথ, সেই পথে তারা যায়নি। আমরা শুরু থেকেই এখন পর্যন্ত এটাকে জুলাই গণ অভ্যুত্থান বলেছি, এবং আমরা বলেছি যে এটা একটা বিপ্লবী সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু সেই সম্ভাবনার জন্য যে রাজনৈতিক শক্তি, যে ধরনের পলিটিক্যাল অ্যারেঞ্জমেন্টটা দরকার, সেই বাস্তবতাটা আসলে ক্রিয়েটেড হয়নি, ওই ইউনিটিটাও তৈরি হয়নি। এমনকি এখানে আসলে পলিটিক্যাল মাইলেজ নিতে গিয়ে যার তার মানে এই যে ঐক্যের জায়গাটা তৈরি করা দরকার ছিল, সেটাও করা হয়নি। কনস্টিটিউশন লাস্ট দুইটা বলি, যে 72-এর সংবিধানের পুরো গঠন এবং কাঠামো নিয়ে আমরা অনেক সমালোচনা করেছি। বিশেষত 72-এর গঠন সংবিধানের যে স্বৈরতান্ত্রিক ক্ষমতা কাঠামো, এই নিয়ে গণসংহতি তার প্রতিষ্ঠাকাল থেকে গত 2002 সাল থেকে আমাদের ছাত্র জীবনেও করেছি, বাট পার্টি হিসেবে 2002 থেকে এই 23 পর্যন্ত, 24 পর্যন্ত, 25 পর্যন্ত কনস্ট্যান্টলি এটাই ছিল আমাদের মূল পলিটিক্যাল এজেন্ডা। কিন্তু এটা আমার মনে হয় যে দ্য স্টেটের যে গঠনের প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় যদি জনগণের সম্মিলিত মানে তার মতামতের প্রকাশটা না করে আমি যদি পাওয়ারকে মনে করি যে আচ্ছা আমি যেটা বললাম সেটা চাপিয়ে দিব, সেটা আসলে কখনোই কাজ করবে না। আমার সময় চাপিয়ে দিতে পারেন ইফ ইউ হ্যাভ দ্যাট। আমার সময় ওভারওয়েলমিং ইনফ্লুয়েন্স তৈরি হয়। দেখছিলেন পাবলিক পার্লামেন্ট অনুষ্ঠান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।